আমাদের বিভীষণ স্যার মানে ইতিহাসের অধ্যাপক হরিমোহন বাবুর একান্ত ইচ্ছায় গল্পের শুরুটা উনিই লিখলেন। ওনার সম্মানার্থে ওনার লেখা দিয়েই শুরু করলাম আমাদের সদ্য সমাপ্ত ভেঙ্কটেশ্বরের অভিশাপ অভিযান। গুরুজি মুরুগেসন মন্দিরের সন্ধ্যা আরতি শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন। গ্রামের জনা দশেক মানুষ অপেক্ষা করছিল গুরুজির সাথে কথা বলার জন্য। গ্রামের সকলেই গুরুজিকে শ্রদ্ধা ভক্তি করে, বিশ্বাস করে। ছোটখাটো সমস্যার সমাধান উনিই বলে দেন। সবাই একে একে চলে গেলে একটি ছেলে ধীরে ধীরে ওনার সামনে এসে দাঁড়াল, সাথে গ্রামের একটি লোক। মুরুগেসন এই দুজনকে দেখে বেশ বিরক্ত। এরা আগেও কয়েকবার এসেছে। ছেলেটি ভাঙা ভাঙা ইংরেজিতে যা বলল, পাশে দাঁড়ানো লোকটি তামিল ভাষায় অনুবাদ করে মুরুগেসনকে জানাল। গুরুজি তামিল ভাষার উত্তর ইংরেজিতে ছেলেটিকে বলে দিচ্ছে। গুরুজি, আমাদের একটিবার মন্দিরের বেদির কাছে যাওয়ার অনুমতি দিন। কেন তোমরা রোজ আসো? মুরুগেসনের কথার নড়চড় হয় না। আমি কোনো কিছুতে হাত দেব না গুরুজি, শুধু লিপির একটা ছবি আঁকবো। 2 ঘন্টার বেশি সময় লাগবে না। তোমরা সব অপদার্থ। আমাদের পরিবারের মানুষ ছাড়া অন্য কেউ এই মন্দিরে প্রবেশ করলে তার জীবনে ভেঙ্কটেশ্বরের অভিশাপ নেমে আসবে। সাথে থাকা তামিল লোকটি এবার বেশ রেগে গিয়ে বলল, ওসব বাজে কথা রাখো বুড়ো। চোল রাজার গুপ্তধন কি করে শুধু তুমি একাও হুক করো? মনিভেল, তোমার এত বড় স্পর্ধা! শহুরে বিদ্যে আর পয়সার লোভ তোমাকে অন্ধ করে দিয়েছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তোমরা। সুশোভন সমাদ্দার আর একবার চেষ্টা করার জন্য বলল, গুরুজি ক্ষমা করে দিন, ভেঙ্কটেশের নামে শপথ নিয়ে বলছি, গুপ্তধনের লোভ আমার নেই। তুমি কলকাতায় ফিরে যাও ছোকরা। আমি জানি কৃষ্ণমূর্তি তোমাদের এই কাজে লাগিয়েছে। কিন্তু গুরুজির কথার এক বর্ণ সুশোভন বুঝতে পারল না। সাথের তামিল লোকটি বলল, ও বুড়ো, সব খবরই রাখো দেখছি। তোমাকে মজা আমি দেখাচ্ছি। চলো সুশোভন। মুরুগেসন মণিভালের কথার কোনো উত্তর দিল না, শুধু নির্বাক হয়ে ওদের চলে যাওয়া দেখল। ঠিক সেই সময় সহকারী মুরুগান মন্দিরের দরজা দিয়ে ঢুকল। মুরুগান মণিভালকে চেনে, তাই কোনো কথা বলল না। কিছু একটা আভাস পেয়ে মুরুগান থমকে দাঁড়াল। পরক্ষণেই দৌড়ে গেল গুরুজির কাছে। সঙ্গে সঙ্গে তীরের মতো একটা কিছু এসে মুরুগানের পিঠ ফুঁড়ে ঢুকে গেল। মুরুগান ছিটকে পড়ল গুরুজির পায়ের কাছে। রক্তে ভেসে গেল মন্দির দালান। দীর্ঘ 350 বছর পর ভেঙ্কটেশ্বর মন্দির অপবিত্র হল। এবার থেকে একটা নয়, দুটো গল্প নিয়ে ফিরছি আমরা ফিকশন হাটে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মার্চ থেকে প্রতি মঙ্গল এবং শুক্রবার ঠিক রাত 8টায় আসবে একটা নতুন গল্প আপনাদের সামনে। বেঁধেছে আবার জুটি, রহস্য এবার উটি। চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, বিচিত্র বীর্যের কলমে জিতুদা সিরিজের আদিম পুঁথি রহস্য প্রথম পর্ব। সকাল থেকে জিতুদা বেশ চুপচাপ সিলিং ফ্যানের দিকে তাকিয়ে বসে আছে। কিছু একটা বিষয় যে ওর মাথায় ঘুরছে সেটা পরিষ্কার। 2 দিন আগে অবশ্য উকিল জেঠু টেলিফোন করেছিল। নতুন কোনো কেস কিনা এসব জিজ্ঞাসা করছিলাম। শুধু বলেছে যত গন্ডগোল দক্ষিণে। কাল সারাটা দিন জিতুদা বাড়ি ছিল না। রাত থেকেই সিলিং ফ্যান দেখছে আর অদ্ভুত সব সংখ্যা লিখিয়েছে তাকে দিয়ে।
যেমন 15 এলো, 17 গেল, 27 খবর শেষ, 29 হাওয়া, 10 কি করছিল, হাজতবাস ইত্যাদি। খবরের কাগজটা নিউটনের প্রথম সূত্র মেনে চায়ের টেবিলের উপর একইভাবে পড়ে আছে। এখনো জিতুদার হাতে ওঠার সৌভাগ্য হয়নি। আমি চুপচাপ বসে হরিমন চাটুজ্জে মানে বিভীষণে নতুন উপন্যাস কুমিরের কান্না বইটা উল্টে পাল্টে দেখছিলাম। উনি এবারের ঘটনাটা ঘটিয়েছেন দক্ষিণ ভারতে, কিন্তু পুরো বইতে কোথাও দক্ষিণের কোনো মন্দির সম্পর্কে একটা কথাও বলেননি। জিতুদার মতে এটা মাঝারি মাপের বড় সড় গণ্ডগোল। তাছাড়া বাকি গল্পের চচ্চড়িটা বেশ উপাদেয় হয়েছে। আমি ভাবছিলাম রাজস্থান, গ্যাংটক, সিঙ্গাপুর, লন্ডন কত জায়গায় ঘুরেছি জিতুদার সাথে, শুধু দক্ষিণ ভারতের দিকটায় বিশেষ যাওয়া হয়নি। কয়েকদিন আগে জিতুদা দক্ষিণ ভারত সম্পর্কে একটা বই কিনেছিল। কয়েকদিন পাতা উল্টানোর পর এখন সেটা বইয়ের তাকে রাখা আছে। সেটা নেওয়ার জন্যই উঠেছি, তখন জিতুদা বলল, বইটা ওখানে নেই। কোন বইটা? যেটা খুঁজতে তুই উঠছিস। তুমি জানো আমি কোন বইটা নেব? এতগুলো কেসে আমার স্যাটেলাইট হয়ে ঘুরলি, এখন চচ্চড়ির সাথে কি বুদ্ধিটাও হজম করে ফেললি নাকি? হ্যাঁ, ঘোরটা কাটতে অবশ্য সেকেন্ড 3 লাগলো। বুঝলাম জিতুদা আর চোখে কুমিরের কান্না বইটা দেখে নিয়েছে। বস, বাটারফ্লাই এফেক্ট কি জানিস? সেটা কি জিতুদা? সেটা কোয়ান্টাম ফিজিক্স। কোয়ান্টাম শব্দটার সাথে আমার পরিচয় খুব বেশি দিন নয়, এখনো পড়াশোনা কিছু করে উঠতে পারিনি, তাই চুপ করে থাকলাম। অগত্যা জিতুদা বক্তা, আমি শ্রোতা। যখনই নতুন কোনো বিষয় নিয়ে জিতুদা পড়াশোনা করে আমাকে বলবেই, শুধুমাত্র জ্ঞান দেওয়ার জন্য নয়, নিজে কতটা বুঝেছে সেটাও একবার ঝালিয়ে নিতে চায়। এই যে আমাদের চারপাশে রোজ নানান রকমের ঘটনা ঘটে চলেছে, সেগুলো ঘটছে কেন? কোয়ান্টাম ফিজিক্স বলছে সেই ঘটনার সূত্রপাত কোথাও কোনো ছোট একটি ঘটনা থেকে। কে কিছু বুঝলি? কিছুটা। কিরকম শুনি? মানে হরিমোহন বাবু লিখলেন মুম্বাইয়ের মামদো, আর তুমি ধরলে রাজেশ গায়কোয়াড়কে। বিষয়টা কি এইরকম? সাবাস। না, তোর বুদ্ধিটা এখনো হজম হয়নি দেখছি। জিতুদার মুখে প্রশংসা শুনতে বেশ লাগে, কিন্তু চেষ্টা করেও জিতুদার বুদ্ধির ধারে কাছে পৌঁছতে পারি না। সে যাই হোক, জিতুদার সঙ্গে থাকলে একদিন আমিও ভালো গোয়েন্দা হয়ে যাব। আমি বললাম, কিন্তু জিতুদা বাটারফ্লাই? কোয়ান্টামের একটা থিওরি বলছে ব্রাজিলের জঙ্গলে একটা প্রজাপতি তার পাখা নাড়ল, আর সেই কারণে টেক্সাসে ঝড় হলো। কার্য কারণ সম্পর্ক, একে কাওস থিওরি বলে। একটা প্রজাপতি একটা ঝড়ের কারণ? কোয়ান্টামে আরও অনেক ইন্টারেস্টিং থিওরি আছে, সেগুলোর অনেকটাই প্রমাণ করা গেছে। যেমন ধর কোয়ান্টাম ইন্টেলিজেন্স। টিংটং করে পরপর 3 বার বেল বাজল এবং আমাদের আলোচনার ইতি পড়ল। বিভীষণের আবির্ভাব হয়েছে রে তবু। ভদ্রলোক খুবই উত্তেজিত হয়ে আছেন। নিঘাত কাল রাতে 100 সহস্র বলি দেখেছেন। হ্যাংওভার কাটেনি এখনো। কি করে বুঝলে? কলিং বেল দেওয়ার পরেও দরজা ধাক্কাচ্ছে। যা, দরজাটা খোল। জিতুদা আজকাল রোল সিগারেট খায়। একটা ছোট কাগজের টুকরোয় কিছুটা তামাক পাতা নিয়ে রোল করে নেয়, তারপর আঠা লাগানো অংশটায় জিভ লাগিয়ে সাঁটিয়ে দেয়। ব্যাস, রেডি। আমার ধূমপানে আপত্তি আছে, কিন্তু হাতের কাজটা দেখতে বেশ লাগে। জিতুদা এখন সেই কাজটাই শুরু করেছে। দরজাটা খুলতেই প্রায় হুড়মুড় করে ঘরে ঢুকলেন হরিমোহন বাবু। জিন্সের প্যান্ট, লাল গেঞ্জি, চোখে কালো সানগ্লাস, বেশ লাগছিল ভদ্রলোককে। আরেকটু হলে উনি পড়েই যাচ্ছিলেন, কোনো মতে নিজেকে সামলে নিলেন। হরিমোহন বাবু জিতুদার থেকে ঠিক 5 বছর 4 মাস 3 দিন বড়। কলেজে ইতিহাস পড়ান, পাশের পাড়াতে থাকেন।
দাবা খেলার ভীষণ ভক্ত, লেখালেখির অভ্যেস আছে। ওনার লাইব্রেরিতে ধুলোয় ঢাকা প্রচুর বই আছে। আমাকে কখনো তুই বলে, কখনো তুমি বলে। তুই আর তুমির প্যাটার্নটা আমি এখনো ধরতে পারিনি। সানগ্লাস খুলে নিজের -3 পাওয়ারের চশমাটা চোখে গলিয়ে নিলেন। শুরুটা করলেন একগাল হাসি দিয়ে। পরক্ষণেই বেশ সিরিয়াস ভাব এনে কানের কাছে এসে চুপি চুপি বললেন, সাহেব কি করছেন? আমি ইশারায় বললাম ওপরে বসার ঘরেই আছে। এক প্রকার মার্চ করতে করতে উনি সিঁড়িতে উঠতে শুরু করলেন। শুনলাম বিড়বিড় করে বলছেন, ওরা পারে, ওরা পেরেছে, আর আমার মন্দর কি হাল করলি তোরা? কি হতে পারত আর কি হলো? শেষে কিনা মাংসের শুক্তো। একই সাথে পরপর 3 ধরনের ইমোশনাল চেঞ্জ। হাসি, সিরিয়াস, আক্ষেপ দেখে আমি বেশ অবাক। তার থেকেও বেশি অবাক হলাম জিতু তার ঠিকই বলেছে। ভদ্রলোক কাল রাতে ফিল্ম দেখছিলেন। ঘরে ঢুকে ভদ্রলোক মিনিট খানেক এক দৃষ্টিতে জিতু তাকে দেখলেন। জিতু তার নির্বিকার মনে সিগারেট টানছে। তারপর নীরবতা ভেঙে আমার দিকে তাকিয়ে ভদ্রলোক বললেন, অবশ্য তপু, তোমার দাদার সাথে সাউথের হিরো গণেশনের তফাৎ কোথায় বলো দেখি? আমি নিজের মাথায় আঙুল দেখিয়ে বললাম, বুদ্ধিতে। 100-তে 200 পেলে। জিতুদা হাতের সিগারেটটা অ্যাস্ট্রেতে গুঁজে দিয়ে হরিমোহন বাবুকে যা বলল, এইরাম করণ কলাই ইপত্তি পড়াত নেই। আমরা দুজনেই হাঁ করে তাকিয়ে আছি জিতুদার দিকে। জিতুদাই বলল, কাল রাতে যে তামিল সিনেমাটা দেখলেন কেমন লাগলো? তামিলরা তো হিন্দি। সিনেমাটা তামিল ভাষায়, হিন্দিতে ডাব করা, তাই তামিলে জিজ্ঞেস করলাম। সহস্র বলি, কেমন দেখলেন? হরিমোহন বাবু আবার মন খারাপের মুখ করে আমাকে ইশারা করে বলতে বললেন। বললাম, মুম্বাইয়ের মামদো নিয়ে ওনার মন খারাপ। আর বলো না জিতু ভাইয়া, মুম্বাই নিয়ে লেখা গল্প তামিলনাড়ু তার ফেলতেও পারবো না। সাউথ সিনেমাটা বানাতে জানে। কুমিরের কান্না বইটার সম্ভাবনা এলো, আবার চলে গেল। তা আপনার সাউথ ইন্ডিয়ান কুমির কি করছে এখন? বেশ ভালো। কাল এক ছোকরা এসেছিল ইউটিউব চ্যানেল থেকে। সিনেমা থেকে সোজা অডিও স্টোরি, এটা উন্নতি নাকি? আরে না ভাই, ওরা কি আর ওই গাই খোয়ারের মতো নোটের তারা নিয়ে বসে আছে? বললো একটা পডকাস্ট করবে, বাচ্চা ছেলে। হ্যাঁ বলে দিলাম। তা আপনার তো এখন লিখিয়ে হিসাবে বেশ নামডাক হয়েছে। তাহলে জ্ঞান আর বুদ্ধি কি অ্যালাইন হয়েছে? সৎসঙ্গে স্বর্গবাস। বেশ, তাহলে কিছু বলুন, শুনি। বলবো, আপনার কাপের সঙ্গে দৃষ্টি গত হয়েছে। কিরকম? ওই যে টেবিলের ওপর কাপ রাখার চিহ্ন আমার বইয়ের তলা থেকে উঁকি মারছে। ঠিক বলেছি? এর পরের কেসটা আপনারা দুজনে সামলাবেন। কথাটা জিতুদা বেশ সিরিয়াস হয়েই বলল। অভূতপূর্ব এই পুরস্কারের আনন্দে আমার আর হরিমোহন বাবু দুজনেরই চোখ চকচক করে উঠল। হরিমোহন বাবু 2 হাত কপালে ঠেকিয়ে, ঈশ্বরকে অনেক ধন্যবাদ। ও জিতু ভাইয়া, কদিন ধরে যেন মনটা না উটি উটি করছে। পুজোও এসে গেছে, ধরুন না ঘুরে আসি। এখন তো পুজোর ছুটি, আপনি ফাঁকা, আমিও ফাঁকা, তপুর কলেজ ফাঁকা, ভালো অফার আছে। এরে তপু, যাবি নাকি উটি? বিষয়টা কি সিনেমা সংক্রান্ত? একটা অদ্ভুত অগুরুত্বপূর্ণ মার্কা হাসি হেসে হরিমোহন বাবু যা বললেন সেটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। দ্য মিস্টিক্যাল সাউথ অ্যান্ড স্ক্রিপচার্স বইটা লেখার সময় সাউথ নিয়ে বেশ কিছু তথ্য জানার দরকার ছিল, বুঝলেন? আমার এক সহকর্মী বন্ধু মারফত সাউথের এক প্রফেসর নাম ডক্টর আনন্দন ভট্টার সাথে যোগাযোগ হয়। তাকেই বইটা উৎসর্গ করেছিলাম। তিনি কুমিরের কান্নার ইংরেজি অনুবাদ করে মহা খুশি। বললেন বইটা তামিল ভাষায় অনুবাদ করবেন। একজন প্রডিউসার নাকি ওনার বন্ধু, নাম সেলেবরাত।
তাই এবার উঠি যেতে বলেছিলেন, কিন্তু হরিমোহন বাবু পকেট থেকে মোবাইল বের করে জিতুদাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দেখালেন। জিতুদা ফোনটা হাতে নিয়ে দেখল, অন্যমনস্কভাবে বারতিনিক বিড়বিড় করে বলল, ডক্টর আনন্দন। আপনি কি সে ভেঙ্কটেশ্বর মন্দিরের খুনের তদন্ত করছেন নাকি? তদন্তটা ঠিক কি খুনের না হাজতবাসে, আপনি কি ঠিক করেছেন? যাবেন? 100%, and of course with you all. তবে ওই কিন্তু রয়ে গেছে। জিতুদা মেসেজ দেখে ফোনটা আমাকে দিল। মেসেজে লেখা আছে, I am sorry Haribabu, very unfortunate incident happened here. We are not in position to discuss on your story. I'll let you know after things are settled down. হরিমোহন বাবু বললেন, কি করি বলুন তো, আমার মাথায় কিছুই আসছে না। আচ্ছা মশাই, এই হাজতবাসীর তদন্ত বিষয়টা নতুন মনে হচ্ছে। হরিমোহন বাবু জিতুদার থেকে কোনো উত্তর না পেয়ে আমার দিকে তাকালেন উত্তরের আশায়। আমিও ঘাড় মাথা নিচু করে দুটো কাঁধ উঁচু করে হাত দুটো গোল করে ঘুরিয়ে বুঝিয়ে দিলাম, আমিও জানি না। হরিবাবুও এই রকম করলেন, কিন্তু বোঝালেন তিনি ঘেঁটে যাচ্ছেন। ও জিতুবাবু, ধ্যানস্থ হলেন নাকি? জিতুদা ততোধিক রহস্য করে বলল, যেতে পারি, কিন্তু কেন যাব? সেটা তো ঠিক, আমার ফিল্ম নেই, আপনার খুনের তদন্ত নেই, হাজতবাসীর কেসটা কি বললেন না তো? দেখুন স্যার, যাবেন আপনি আর তপু। অবশ্যই আপনার হ্রদ দেখা, কলা বেচা দুটোই হবে। বিস্ময়বোধক চিহ্নের সাথে প্রশ্ন চিহ্ন লাগিয়ে হরিমোহন বাবু জিজ্ঞাসা করলেন, মানে? মানেটা অতি সাধারণ। আপনি আর তপু যাবেন, আপনার ফিল্মের বিষয়টা বুঝে নেবেন, আর ওখান থেকে আমাকে ইনফরমেশন দেবেন, আর ওটি ঘুরে নেবেন। ব্যাপারটা হরিমোহন বাবুর যে মনে ধরেছে সেটা ওনার মুখ দেখলেই বোঝা যায়। ভদ্রতা করে কি একটা বলতে শুরু করেছিলেন। আমরা না হয় গেলাম, আর আপনি কি করবেন? আর আমার মন এখন উটি উটি করছে। জিতুদা বলল, চিনু মাসি চা নিয়ে এলো, সাথে আলুর পরোটা। যাবার সময় বলে গেল, ভীষণ বাবু, মা কইছেন দুপুরে কিন্তু খেয়ে যাবেন, কেমন? হরিমোহন বাবু একগাল হেসে ঘাড় কাত করলেন। ঘাড় সোজা হওয়ার সাথে সাথেই সিরিয়াস মুখ করে বললেন, হাতে কেস, উঠি 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 উঠি, এই সব গুড়িয়ে গেল ভাই। একটা কাজ করুন স্যার, আপনি ইতিহাস ঘেটে ভেঙ্কটেশ্বর মন্দিরের বিষয়ে যতটা জানতে পারেন জেনে নিন। আমি হাজতবাস দেখছি। আমি বেরোচ্ছি, দুপুরে খাবার টেবিলে কথা হবে। দরজাটা দিয়ে দে তবু। আমি অতি উৎসাহে জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছ জিতুদা? উঠি উঠি উটি উটি, হাতে কেস। জিতুদা বেরিয়ে যেতেই হরিমোহন বাবু নিজের ব্যাগ থেকে একটা খাতা বের করে কি সব লিখতে বসলেন। জিতুদা কোথায় কোথায় যেতে পারে তারই একটা তালিকা নিজের মনে তৈরি করলাম। জিতুদা নিশ্চয়ই হাইকোর্ট গেছে উকিল জেঠুর সাথে দেখা করতে। উকিল জেঠু, ফোন, হাজতবাস, উটি, সবটাই বাটারফ্লাই এফেক্ট। মন বলছে আবার অ্যাডভেঞ্চার। কলকাতা শহরের একজন প্রসিদ্ধ ফৌজদারি উকিল কমল মিত্র তাঁর চেম্বারে বসে মামলার নোট পড়ছিলেন। ওনার সামনে একজন বছর 34-এর যুবক বসে আছে। চাওয়ালা 2 কাপ গরম চা রেখে দিয়েছে। জানালার বাইরে ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে জিতুদা মনে মনে ভাবছিলেন, আজকাল মামলাগুলো বেশ বড়ই জটিল হয়ে যাচ্ছে। অপরাধী চেনা যায় না, কিন্তু তথ্য প্রমাণগুলো চমকপ্রদ। ঠিক তখনই টেবিলের ফোনটা বেজে উঠল। কমলবাবু চা রেখে ফোন ধরলেন। অপর প্রান্ত থেকে একটা চিন্তিত কণ্ঠ শোনা গেল। স্যার, আমি সুব্রত সমাদর বলছি। আমার ছেলে বিনা দোষে গ্রেপ্তার হয়েছে।
ও খুন করতে পারে না, মিথ্যা মামলা জড়ানো হয়েছে ওকে। আপনার ফাইলটাই পড়ছিলাম, আমি দেখছি কি করা যায়। যদি আপনার ছেলে সত্যি নির্দোষ হয় তাহলে ওর মুক্তির দায়িত্ব আমার। একটা কথা বলার ছিল, যদি আপনি উটি যেতে চান তাহলে জানাবেন, আমি সব ব্যবস্থা করে দেবো। জিতেন্দ্রনাথ বাগজিকে চেনেন? মানে গোয়েন্দা জিতুদা? হ্যাঁ, ছোকরা আমার সহকারীও বটে, সেই যাবে। খুব নিশ্চিন্ত হলাম স্যার, খুব। আমি সব ব্যবস্থা করে রাখছি। জিতুদা এতক্ষণ চুপ করে বসেছিল। সুব্রত সমাদ্দারকে সেও চেনে। উকিল কমল মিত্র হাতের ফাইলটা জিতুদাকে দেখিয়ে বললেন, নাও দিস কেস ইজ ইন ইয়োর রেসপন্সিবিলিটি। গুড লাক শার্লক হোমস। স্যার, একটা খটকা লাগছে। ডক্টর আনন্দন ভট্টার নামটা খুব শোনা শোনা লাগছে। কোথায় দেখেছি না শুনেছি না পড়েছি মনে করতে পারছি না। সে ব্যাপারে তো তোমায় বিভীষণই সাহায্য করতে পারবে। তবে আমার যতদূর মনে পড়ছে, হিস্ট্রি টক্স ম্যাগাজিনে ওনার একটা লেখা বেরিয়েছিল। মন্দির ও প্রাচীন পুঁথি নিয়ে ওনার একটা গবেষণা আছে। মনে পড়েছে স্যার, থ্যাংক ইউ, আশীর্বাদ করুন। বলে জিতুদা কমল বাবুকে একটা প্রণাম করল। জিতে রহো বাচ্চা। দুপুরের খাওয়া প্রায় শেষ। ডাইনিং টেবিলের চারপাশে বসে আমি, জিতুদা আর হরিমোহন বাবু নতুন কেসটা নিয়ে আলোচনা করছিলাম। ভাতের সঙ্গে মাংসের ঝোল মিশিয়ে খেতে খেতে জিতুদা বলল, বাবু, একবার ভেবে দেখ, বেশ কয়েকটা বিচ্ছিন্ন সাধারণ ঘটনা কিভাবে একটা বড় ঘটনার রূপ নিতে চলেছে। তার মানে তুমি বলতে চাইছো স্যারের লেখা বই একটা সাধারণ ঘটনা, আর তার সাথে মন্দিরের খুনের একটা সম্পর্ক আছে? থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক নয় কি? বাটারফ্লাই এফেক্ট। এখন কথা হচ্ছে এই এফেক্টটা ঘটছে কিভাবে, এর এফেক্টে আর কি ধরনের ঘটনার সূত্রপাত হতে পারে। হরিমোহন বাবু মাছের মাথা দিয়ে মুগ ডালের বাটিটা ভাতে ঢেলে বললেন, আসল কথাটা কি জানো ভাইয়া, মাছের মাথা দিয়ে ডাল ভাতের সাথে ঝুরঝুর আলু ভাজার এফেক্টটা অসাধারণ। তবু একটু আলু ভাজা দিতে বলো তো। জিতুদার খাওয়া প্রায় শেষ। জলের গ্লাসটা টেবিলে রেখে কিছুক্ষণ স্যারের দিকে তাকিয়ে রইল। হরিমোহন বাবু তখন একটা মাছের মাথার টুকরোতে মনোসংযোগ করেছেন। জিতুদা বলল, আচ্ছা স্যার, হিস্ট্রি টক ম্যাগাজিনটা আপনি পড়েন? না ভাই, এই ব্রিটিশরা বড্ড নিজেদের নিয়ে কথা বলে। ভাবতে এমন যেন ওরা না থাকলে ভারতের জন্য কিছুই ছিল না। বেশ, আপনি কবে মিস্টিক্যাল লিখেছিলেন? এই তো এই সামনের অগাস্টে 3 বছর হবে। ইন্ডিয়ান হিস্টোরি সোসাইটি থেকে আমাকে সম্মান জানালো। বুঝতে তপু, সেই দিন আমার খাতিরদারি দেখলে না অবাক হয়ে যেতে। প্রায় 3 বছর। প্রায় 3 বছর। কি ব্যাপার বলো তো জিতু, 3 বছরে কি হয়েছে? আসলে ডক্টর ভট্টার একটা আর্টিকেল লিখেছেন আপনার বই পাবলিশ হওয়ার ঠিক 1 বছর আগে। আপনাদের দুজনের বিষয়টি কি একই? টোটালি ডিফারেন্ট। প্রাচীন পুঁথিপত্র নিয়ে ওনার নলেজ সাংঘাতিক, তবে আমার বিষয়টি ছিল দক্ষিণ ভারতের মন্দির নিয়ে। সেখানে পুঁথির কোনো উল্লেখ করেননি বলছেন? জাস্ট উল্লেখ, তাও ভট্টার সাহেবের পাঠানো একটা চোল আমলের কিছু পুঁথি, তাও প্রাচীন তামিল ভাষায় লেখা। ভালো করে মনে করে বলুন তো, ভেঙ্কটেশ মন্দিরের কোনো উল্লেখ করেছিলেন কিনা? হরিমোহন বাবু যতটা না ভাবলেন তার চেয়ে বেশি পরিশ্রম করলেন অঙ্গভঙ্গি করে। সরি ভাইয়া। বলেই এক টুকরো মাংস মুখে পুরে সযত্নে চিবোতে লাগলেন। জিতুদা আগেই হাত মুখ ধুয়ে পান চিবোতে শুরু করে দিয়েছে। আমার খাওয়া শেষ হয়ে গিয়েছিল, কিন্তু স্যারের জন্য বসে থাকতে হলো আরও মিনিট 15। আমরা দুজন পান মুখে নিয়ে বসার ঘরে গেলাম। হরিমোহন বাবু নিজের জন্য 120 জর্দা দেওয়া পান এনেছিলেন, আমাদের জন্য স্পেশাল সাদা পান
জিতুদা বলল, স্যার আপনার পানের গুঁতোয় নিজেদের কেমন যেন একশ বেশি মনে হচ্ছে। জিতু সাহেব, ওই একটি ব্যাপারে আমার দুর্বলতা আছে। জাগে এবার বলুন তো মশাই, হিস্টোরিটকের ব্যাপারটা ঠিক কি? সেটা তো আমিও জানি না, আবার কিছু নাও হতে পারে। আপনি কাইন্ডলি আপনার বইয়ের একটা কপি আমাকে দেবেন? তাঁদের কথোপকথনের মাঝেই হরিমোহন বাবুর মোবাইল ফোনটা বেজে উঠল। তিনি ফোন তুলে কানে লাগিয়ে বললেন, হ্যালো। ফোনের অপর প্রান্ত থেকে এক নরম কিন্তু জোরালো কণ্ঠস্বর শোনা গেল। প্রফেসর চ্যাটার্জি, আপনার লেখা বই সাউথ ইন্ডিয়া হেরিটেজ অ্যান্ড মিথোলজি পড়েছি। এটি অসাধারণ কাজ। আমি আপনার কুমিরের কান্না বইটি তামিল সিনেমা করে রূপ দিতে চাই। সেলেবরাজ, মানে আপনি চিত্র পরিচালক? হ্যাঁ, ঠিক ধরেছেন। আমি ওটিতে আছি। আপনি যদি রাজি থাকেন তাহলে এখানে আসুন, আমি আপনাকে সবকিছু বিশদে ব্যাখ্যা করব। ফোন রেখে হরিমোহন বাবু একটু গম্ভীর হয়ে গেলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কে ফোন করেছিল স্যার? জিতুদা একটু হেসে বলল, উটিতে খুন, উটিতে ফিল্ম, উটির ঘটনাগুলো তো একের পর এক আমাদের এই কেসের সঙ্গেও যুক্ত হয়ে যাচ্ছে। উটি যেন একদম রহস্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কিন্তু এই সেলেবরাজ কি বিশ্বস্ত? এটা নিশ্চিত বলতে পারবো না, তবে তার আগ্রহ আমার বই নিয়ে, যেটা চোল সাম্রাজ্যের কিছু ঐতিহাসিক বিষয়কে ঘিরে। এটা কাকতালীয় হতে পারে, আবার নাও হতে পারে। জিতুদা অবশ্য একটু মজার ছলেই বলল, হাইলি সাসপিশিয়াস। এবার তাহলে আমাদের উটিতে যাচ্ছি কনফার্ম। তবে এবার শুধু আপনার সিনেমার কথা নয়, কেসের সঙ্গে এর কোনো সংযোগ আছে কিনা তাও খুঁজে বের করতে হবে। স্যার, আপনার উচিত এই আমন্ত্রণ অবশ্যই অফিসিয়ালি গ্রহণ করা। এটা আমাদের জন্য সুযোগ হতে পারে, তবে আমাদের সতর্ক থাকতে হবে। উটির পরিবেশে এখন যেভাবে ঘটনা ঘনাচ্ছে, তাতে আমরা যে কোনো কিছু আশা করতেই পারি। আগে সেলেবরাজকে টেক্সট করব, তবে কবে যাচ্ছি, কবে যাচ্ছি? কাল বাদে পরশু। তবু রুটি কর। ক্যাপ্টেনের আদেশ। আমি গুগল করে জানলাম সকালের ফ্লাইটে কোয়েম্বাটোর, সেখান থেকে উটি প্রায় 90 কিলোমিটার রাস্তা, গাড়িতে ঘন্টা 5। জিতুদা চেয়ারে একটা টোকা মেরে বলল, শাবাশ, ওয়ান্ডারফুল। পরক্ষণেই উঠে দাঁড়িয়ে বলল, আমি একটা পাওয়ার ন্যাপ নিয়ে আসছি। আমি জানি জিতুদা দুপুরে ঘুমোবে না, সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকবে। আমার আর হরিমোহন বাবু দুজনেরই উৎসাহ তুঙ্গে। তাহলে সিদ্ধান্ত পাকা হয়ে গেল। আমি সেলেবরাজকে টেক্সট করে দিচ্ছি। আমি ভাবছি উটির দিকে এবার এক নতুন অভিযান শুরু হবে। তবে এবার শুধু একটি সিনেমার প্রস্তাব নয়, সেই সঙ্গে নতুন কিছু রহস্য অপেক্ষা করছে। আমি আর হরিমোহন বাবু দুজনেই কোয়েম্বাটোরগামী প্লেনে বসে আছি। জিতুদা আসেনি। কাল রাতে জিতুদা উকিল জেঠুর বাড়িতেই ছিল। কেস নিয়ে কিছু আলোচনা করবে বোধহয়। আমাদের আলাদা জায়গায় সিট পড়েছে। আমার পাশে একজন ভদ্রলোক বসেছেন। বয়স আন্দাজ 34 হবে। ভদ্রলোক কিছুটা আফ্রিকান, কিছুটা মার্কিন, কিছুটা ভারতীয়, মোটের ওপর অদ্ভুত। মুখের থেকে বড় সাইজের কালো সানগ্লাস, পেল্লায় মতো একটা গোঁফ, মাথায় কোকড়ানো চুল। ওনার হাতে একটি বই, কভার দেখে আমি অবাক। দ্য মিস্টিক্যাল সাউথ অ্যান্ড স্ক্রিপচার্স, স্যারের লেখা। হরিমোহন বাবুর পাশের সিটের ভদ্রলোক একজন স্থানীয় তামিল হতে পারেন। চুলে প্রচুর তেল দিয়েছেন, যার গন্ধে হরিমোহন বাবুকে দেখলাম একবার নাক সিটকলেন। ওনার বৈশিষ্ট্য হল ওনার গোঁফ। পুরো গাল জোড়া এমন গোঁফ আমি আগে দেখিনি। চোখে গোল মোটা ফ্রেমের চশমা। বয়স 36। মোটামুটি অর্ধেক সিট ফুল। স্যারের মতে 54।
ওনার সম্মানার্থে জনা 57 জন যাত্রী নিয়ে প্লেনটা যখন টেক অফ করল, দেখলাম স্যার 2 হাত ওপরে তুলে কি একটা করছেন। টেক অফের সময় উনি কাকে কেন বেল বাজিয়ে ডাকতে চাইছেন বুঝলাম না। প্লেন সমান্তরাল অবস্থায় না আসা পর্যন্ত উনি হাত দুটো উপরেই তুলে রইলেন আর মাঝে মাঝে নাড়াতে থাকলেন, কিন্তু কলিং বেল বাজালেন না। পাশের তামিল ভদ্রলোকটি যে বিরক্ত এবং আশ্চর্য হয়েছেন সেটা ওনার মুখ দেখেই বুঝলাম। বাস হলে উনি নির্ঘাত ধাক্কা দিয়ে নামিয়ে দিতেন হরিমোহন বাবুকে। ককপিট থেকে পাইলট সাহেব ঘোষণা করলেন আমরা প্রায় 34,000 ফুট উপরে, বাইরের আবহাওয়া ভালো, ইত্যাদি ইত্যাদি। এবার বেল বাজল, টিং টং। একজন মহিলা এয়ার হোস্টেস আমাদের পাশ দিয়ে চলে গেলেন সোজা তামিল ভদ্রলোকের কাছে হরিমোহন বাবুর অদ্ভুত আচরণের জন্য, কিন্তু কথা বললেন স্যার নিজে। কিছুক্ষণ পরে এয়ার হোস্টেস ফিরে এলেন আমাদের সিটের কাছে। ইংরেজি প্রশ্ন ওর তার সম্ভাব্য উত্তরগুলো গুছিয়ে নিলাম, কিন্তু উনি কথা বললেন বিদেশি ভদ্রলোকের সঙ্গে। Excuse me, sir. Mr. Hari Mohan Chatterjee requested to exchange his seat with you. আমাকে দেখিয়ে বললেন Oh, he is his cousin. বিদেশি ভদ্রলোক একবার আমার দিকে তাকালেন, তারপর হাতের বইটা দেখিয়ে বললেন This Harry Mohan. Sorry, sir. I have no knowledge. বেশ মিষ্টি করে হেসে জবাব দিলেন এয়ার হোস্টেস মহিলাটি। বিদেশি লোকটি এবার আমাকে উদ্দেশ্য করে বললেন Your uncle and this person same. ইয়েস স্যার। Okay. One condition. If you put an autograph in this book, I will gladly exchange. কথাগুলো হাসতে হাসতে বললেন বিদেশি ভদ্রলোকটি। মাটির এত ওপরে নিজের বইতে সই করতে করতে হরিমোহন বাবু বললেন So what? You're good name, sir? Myself Arthur Harshley, and I am a great admirer of your work. Very glad to meet you, sir. Have your seat, please. জানালার ধারে সিট পেয়ে হরিমোহন বাবু বেশ খুশি। বসার আগে উনি একবার ওয়াশরুম গেলেন। ফেরার সময় সামনের দিকের একটা সিটের কাছে এসেই থমকে দাঁড়ালেন। তারপর কি একটা ভাবতে ভাবতে আবার ফিরে এলেন সিটে। কি হলো স্যার? এই পিলাপ্পন মার্কা গোপ দেখলেই না আমার কেমন যেন সন্দেহ হয়। মানে এক্ষুনি হয় ক্রাইম করবে, না হয় করে এলো। ওখানেও কি কোনো গোঁফওয়ালা লোক ছিল নাকি? ছিল বই কি, কিন্তু জিতু পুরোটার বলতে পারলেন না, কারণ আমাদের প্লেন একটা এয়ার পকেটে পড়ে জোর ঝাঁকুনি খেল। সেই ঝাঁকুনির চোটে হরিমোহন বাবুর কপাল গিয়ে লাগলো সামনের সিটে। মারাত্মক কিছু নয়। উনি কপালে হাত বোলাতে ব্যস্ত হয়ে পড়লেন। টেক অফের সময় মাথার উপর হাত তুলে কি করছিলেন জিজ্ঞাসা করলাম। ব্যথা আর হাসি মিশিয়ে হরিমোহন বাবু বললেন, দেখো তবু কেসটা এখন আমরা হ্যান্ডেল করছি। তারপর সিনেমা নিয়ে সেলেব্রিটির ফোন, এই দুটোই আমার ম্যানিফেস্ট। তাই ইউনিভার্সকে ধন্যবাদ জানাচ্ছিলাম। আমি আর কথা বাড়ালাম না। প্লেন এখন নিচের দিকে নামতে শুরু করেছে। একজন এয়ার হোস্টেস এসে হঠাৎ দুজনকে দুটো চকলেট দিলেন। কেন জিজ্ঞেস করতে যাব, উনি একটা মুচকি হেসে চলে গেলেন। আমরা দুজনেই চকলেটের র্যাপ খুলতেই দেখি ভেতরে একটা করে কাগজের টুকরো। দুটো কাগজের টুকরোই আমার চেনা, রোল পেপার। হরিমোহন বাবুকে বললাম বিষয়টা। উনি হেসে সামনের দিকের একটা সিটের দিকে আঙুল দেখিয়ে বললেন, জিতুকে আমি চিনে ফেলেছি। ওই হোস্টেস মেয়েটিকে দেখছি তোমার দাদার সাথে কথা বলতে। এই সেই কথা, দীর্ঘাত কোনো ইনস্ট্রাকশন আছে। উৎসাহ এবং উত্তেজনা মাখা মুখ করে প্রথমে ওনার কাগজটা এমনভাবে লুকিয়ে খুললেন যেন নিজেও না দেখতে পায়। পরক্ষণে ওনার মুখে লোডশেডিং। কি হলো স্যার? সাংঘাতিক কিছু লেখা আছে নাকি কাগজে? কোথায় তদন্ত, কোথায় রোমাঞ্চ? এই যে প্রেমপত্র।
কাগজটা হাতে নিয়ে পড়লাম, তাতে ইংরেজিতে লেখা, বাটারফ্লাইজ আর ফ্লাইং অ্যারাউন্ড দ্য ফ্লাওয়ার্স। কাগজটা পকেটে পুড়ে এদিক ওদিক টাকাতে হরিমোহন বাবু বললেন, দেখে লাভ নেই তপু, দেখে লাভ নেই। এই 30,000 ফুট উপরে তোমার দাদা তদন্ত ছেড়ে ইয়ে করতে শুরু করেছে। এখন সব দায়িত্ব তোমার আর আমার ঘাড়ে, বুঝলে কিছু? হ্যাঁ, যা বোঝার বুঝে গেছি। আক্ষেপের সুরে হরিমোহন বাবু বললেন, আসলে চকলেটটা ওই এয়ার হোস্টেস ম্যাডামের খাবার কথা ছিল। যাকে তোমার কাগজে কি লেখা আছে? আমারটায় লেখা অনলি লাস্ট 77। আচ্ছা, তোমার দাদার তো 1990 আর আমার 1984, তুমি লিস্টেই নেই, তাহলে 77? আমারও মাথায় কিছু ঢুকছে না। মাধ্যাকর্ষণ শক্তি ক্রমশ বাড়ছে। সিট বেল্ট বাঁধার নির্দেশ এলো ককপিট থেকে। প্রথমটার মানে আমি বুঝে গেছি, কিন্তু 77-এর রহস্য কি? হরিমোহন বাবু সিট বেল্ট লাগাতে লাগাতে নিজের মনেই বলে চলেছেন, প্রেম আর রহস্য একসাথে যায় না, পাবলিক খায় না। অরবিন্দুর ব্যোমকেশ, শার্লক হোমস বাড়ির নম্বর হতে পারে, রুম নম্বরও হতে পারে। প্লেনের চাকা মাটিতে ছুতেই একটা হালকা ঝাঁকুনি হলো। হরিমোহন বাবু সিট বেল্ট তখনও লাগানো হয়নি। প্লেন প্রায় থামার মুখে। তখন উনি সফল এবং অসফল দুটোই হলেন। যাত্রীরা নামতে শুরু করেছে। সবার আগে প্রায় দৌড়ে নামলেন ওই তামিল ভদ্রলোক। হাসলেন আমার আগে, বলে গেলেন, See you soon, sir. Happy journey. কি সর্বনাশ! হরিমোহন বাবু এবার সিট বেল্ট খুলতে পারছেন না। শেষে চকোলেট দিতে আসা এয়ার হোস্টেস মহিলাটি এগিয়ে এলেন। তিনি হাসতে হাসতে স্যারকে মুক্ত করলেন। হরিমোহন বাবু নিজের চকোলেট ওনাকে দিয়ে বললেন, দিস ইজ ফর ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। লাউঞ্জ প্রায় খালি, যে যার ব্যাগ নিয়ে চলে গেছে। আমরাও আমাদের ব্যাগ নিয়ে এয়ারপোর্টের বাইরে এলাম। ভিড় এখানেও কম। নেম প্ল্যাকার্ড হাতে মানুষজন দাঁড়িয়ে আছে। একজনের হাতের প্ল্যাকার্ডে দেখলাম আমাদের নাম লেখা। বললাম, চলুন স্যার, গাড়ি এসে গেছে। হরিমোহন বাবু আমাকে অবাক করে বললেন, তপু, অনলি লাস্ট 77, মনে আছে? আমরা পার্কিং পর্যন্ত যাব। একদম ঠিক কথা। আমাদের নিতে আসা লোকটি আমাদের না পেয়ে চলে গেছেন। আমরা দুজন কার পার্কিংয়ে এলাম। হাতে গুনে গোটা 3 গাড়ি, যার একটাও 77 দিয়ে শেষ নয়। ব্যাপারটা কি বলো তো তপু? তাহলে কি ওই লোক কি? হরিমোহন বাবু প্রায় হতাশ হয়েই বললেন, ব্যাপারটা আমিও বুঝতে পারছি না। এক এক করে সবকটা গাড়ি বেরিয়ে গেল। কার পার্কিং লটে শুধু আমরা একা। প্লেন থেকে নামার পর প্রায় 1.5 ঘন্টা হতে চলল। কি করব বুঝতে পারছি না। কি করা উচিত সেটাই ভাবছি। হরিমোহন বাবু হঠাৎ বলে উঠলেন, অনলি 77 ইজ কামিং। গাড়িটা ঝড়ের গতিতে আমাদের সামনে এসে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে পেছনের ডিকি খুলে গেল। সাদা জামা প্যান্ট পরা ড্রাইভার লাফিয়ে নেমেই বলল, Hurry, hurry. ইয়েস, মাইসেলফ হ্যারি। No, I mean, quick. পুরো ঘটনাটা ঘটে গেল মাত্র 4 মিনিটে। গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভার বলল, Keep head down. হরিমোহন বাবু একটু বেশি লম্বা। কোনো মতে মাথা নিচু করে জিজ্ঞাসা করলেন, হোয়াট আপ ড্রাইভার জি? You following, no speak. কোনো মতে আমি মাথা উঁচু করে পেছনের দিকে তাকালাম। দেখি সত্যি আরেকটা গাড়ি আমাদের পেছনে আসছে। দুটো গাড়ি বড় রাস্তায় ঊর্ধ্বশ্বাসে ছুটছে। অনেকক্ষণ মাথা নিচু করে থাকার জন্য হরিমোহন বাবু বোধহয় নড়াচড়া করে একটু রিল্যাক্স হতে চাইছিলেন। আর ঠিক তখনই গাড়ির পেছনের কাঁচ ফুঁড়ে একটা তীরের মতো ছোট কাঠের টুকরো এসে সিটের পেছনে গিতে গেল। উটির পথে আমাদের গাড়ি চলেছে। মাঝপথে শুধু একবার পুলিশ স্টেশন নেমেছিলাম রিপোর্ট করতে।
ড্রাইভার ছেলেটি বেশ স্মার্ট। সেই তীরের মতো টুকরোটাকে রুমালে জড়িয়ে থানায় জমা করে দিয়েছে। সে গাড়ির নম্বরটাও দেখে রেখেছিল। হরিমোহন বাবুর নার্ভ বরাবরের মতোই স্ট্রং। বিপদে উনি পুরো অন্য মানুষ। এককালে নাকি ক্রিকেট খেলতেন। আরেকবার নেমেছিলাম কিছু খাওয়া দাওয়া করতে। ড্রাইভার বেশ সজাগ হয়ে বাকি রাস্তা গাড়ি চালালেন। নতুন আর কোনো সমস্যা হয়নি। খাবার জন্য যেখানে গাড়ি থেমেছিল সেখানে হার্সলে সাহেবকে দেখি কফি খাচ্ছেন, হাতে সেই বই। কিন্তু যে কোনো কারণেই হোক আমাদের দেখেও দেখলেন না। গাড়িতে উঠে হরিমোহন বাবুর সন্দেহ হলো হার্সলেই আসলে আমাদের জিতুদা ছদ্মবেশে আছে। স্যারের এরকম ভাবার কারণ বুঝলাম না। ড্রাইভার ছেলেটি ছকছকে, অল্প কথা বলে, ভাঙা ভাঙা ইংরেজি জানে। নাম বলল মাইকেল। এরও একটা মোটা গোঁফ আছে। সবসময় মাথায় একটা টুপি পরে থাকে, ফুল হাতা, সাদা জামা, সাদা প্যান্ট, মুখে অনেকটা পাউডার লাগায়। সেই মাঝে মাঝে বলছিল, ভেরি ডেঞ্জারাস। আমি তামিল জানি না, পরে শিখে নেব। বুঝলাম না উনি না জেনে পড়বেন কি করে। আমি বললাম, ওটা তামিল নয় স্যার, ইংরেজি তামিল ভার্সন, ভেরি ডেঞ্জার। হরিমোহন বাবু ঘুমিয়ে পড়েছেন আর আমি গাড়ির জানলায় বসে ভাবছিলাম এই মামলাটা বড়ই অদ্ভুত। প্রমাণ কি আছে? কিন্তু এ কি সত্যি এত সহজে সমাধান সম্ভব? সুশোভনকে কি সত্যি ফাঁসানো হচ্ছে? যদি তাই হয় তবে কেন? আর খুনের পেছনে আসল উদ্দেশ্য কি? উটিতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। একটা ছোট হোটেলে এসে গাড়ি থামল। আমরা জিনিসপত্র নিয়ে ঘরে ঢুকলাম। স্যার 2 কাপ কফি অর্ডার করলেন। হাত পা ছড়িয়ে সবে হরিমোহন বাবু শরীরটাকে স্ট্রেচ করছেন। দরজায় নক হল। উনি তামিল স্টাইলে বললেন, কামাই না। দরজা খুলে মাইকেল ঘরে এলো, হাতে একটা চিরকুট। স্যার বললেন, ইনস্ট্রাকশন না, হুগি ওয়ানা পার্সোনা, নো নেম মা। বলেই চলে গেল। হরিমোহন বাবু চিরকুট খুলে অনেকক্ষণ ধরে পড়লেন। বললাম, ও স্যার, কি লেখা আছে? থ্রেট না আদেশ? বুঝি সপু, এই মাইকেল বেটা তোমার দাদা হতে পারে, সন্দেহ হচ্ছে। চিরকুটে তাই লেখা আছে নাকি? But exactly, protection. Take a look, man. উটিতে এসে এই নিয়ে 3 জন জিতুদাকে আবিষ্কার করলেন আপনি। চিরকুট হাতে নিয়ে দেখলাম তাতে লেখা, মাইকেল তোদের সাথেই থাকবে, চিন্তা নেই। এরপর আমাদের করণীয় কি সপু? ডিনার সেরে ঘুম। টুপু, এই টুপু, জিতুদা। সকাল সকাল হরিমোহন বাবু প্রায় ধাক্কা দিয়ে আমাকে তুললেন। ধরফর করে উঠে বললাম, কোথায়? ঘুম চোখে তাকালাম। ধীরে ধীরে সব পরিষ্কার হলো। প্রথমে একটা কাগজ, তারপর একটা -3 পাওয়ারের চশমা, তারপর হরিমোহন বাবু। একটু বিরক্ত হয়ে বললাম, কি লিখছে? লেখা আছে, গেট রেডি মাইকেল অ্যাট 8:15। হাতের লেখাটা তোমার দাদার নয়। এনার্জি বুস্টারের কাজ করলো। আর কোনো কথা না বাড়িয়ে 20 মিনিটের মধ্যেই রেডি হয়ে গেলাম। স্যার ততক্ষণে ব্রেকফাস্ট সেরে ফেলেছেন। আমি প্যাক করে নিলাম, গাড়িতে খেয়ে নেব। ঠিক 8:30টায় আমরা রওনা দিলাম, কিন্তু কোথায় যাচ্ছি জানি না। হরিমোহন বাবু কানের কাছে এসে ফিসফিস করে বললেন, এই মাইকের ছোকরাটা ভালো, কিন্তু কেমন জান? ইডলি খাবেন স্যার? আমি একটা ইডলি দিতে যাচ্ছি, মাইকেল বলল, স্যার প্লিজ। আবার একটা কাগজের টুকরো। হরিমোহন বাবুই পড়লেন, থানায় সুশোভনের সাথে আপনি কথা বলবেন, থানায় কথা বলা আছে, কেমন? টুপু, তোমার দাদার এই কাগজের টুকরোগুলো রাখছো তো?
ওইগুলো দিয়েই কিন্তু একটা বই হয়ে যাবে। সুশোভন বছর 22-এর এক তরুণ হরিমোহন বাবুর সামনে এসে একেবারে ভেঙে পড়ল। স্যার স্যার আমি কিছু করিনি, আমি ওই মন্দিরে গিয়েছিলাম ঠিকই, কিন্তু সুশোভন থেমে গেল। হরিমোহন বাবুর চরিত্রে পরিবর্তন এসে গেছে। স্যারের এই রূপ আমার জানা। চোখ কুঁচকে বললেন, তোমার এই মন্দিরে যাওয়ার কারণ কি ছিল? সুশোভন জানালো সে একজন বন্ধুর সাথে গিয়েছিল মন্দিরের গুরুজির সাথে দেখা করতে, কিন্তু হঠাৎ করেই ঘটনাটা ঘটে গেল। বন্ধু পালিয়ে যায়, পুলিশ এসে তাকে তুলে নিয়ে যায়। হরিমোহন বাবু একটু ভাবলেন, এখানে যেন কিছু অমিল আছে। আমাকে বললেন, তবু মোবাইলে রেকর্ডিং কর। তারপর সুশোভনকে বললেন, পুলিশ কেন তোমাকেই সোজাসুজি আটক করলো? মুরুগানের পিঠে একটা কাঠের টুকরো গেঁথে গিয়েছিল। পুলিশ আসলে গুরুজি বলে পুলিশকে যে আমরাই নাকি খুনও করেছি। বেশ, তোমার বন্ধুর নাম? মনিফেল স্যার, একসাথে পেন্টিং করতাম। স্যার স্যার মাইকেল ডাকছে। হরিমোহন বাবু এক দৃষ্টে সুশোভনের দিকে তাকিয়ে আছে। আমি যেতেই মাইকেল আবার একটা কাগজের টুকরো হাতে দিল, তাতে লেখা ভেঙ্কটেশ মন্দির। হরিমোহন বাবুকে ডেকে নিলাম। বেরোতে গিয়ে আবার গেলেন সুশোভনের কাছে। কি লুকুচ্ছ ভায়া? কাল আসবো আবার। ভেবে রেখো কি করবে, না হলে কেরিয়ারে লোডশেডিং। গুড বাই অ্যান্ড গুড লাক। করুণ মুখে সুশোভন চেয়ে রইল। আমরা গাড়িতে গিয়ে বসলাম। শহর ছেড়ে আমাদের গাড়ি পাহাড়ি রাস্তা ধরেছে। রাস্তাটা বেশ ফাঁকা। মাইকেলের সামনে গুগল ম্যাপ খোলা আছে। সেখানে দেখাচ্ছে পৌঁছতে এখনো 2.5 ঘন্টা লাগবে। হরিমোহন বাবু বেশ গদগদ হয়ে বললেন, তবু নিজেকে কেমন যেন ওই জিতেন্দ্রনাথ ভাবছি বলে মনে হচ্ছিল, বুঝলে? পারফরমেন্স কেমন ছিল একবার বলো তো? সবাইকে অবাক করে চোস্ত বাংলায় মাইকেল বলে উঠল, 100-তে 200। আমরা দুজনেই প্রায় একসাথে চেঁচিয়ে উঠলাম, জিতুদা! আর ঠিক তখনই গাড়িটা জোরে ব্রেক কষে রাস্তার একপাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আমাদের গাড়ির সামনে আর একটা গাড়ি রাস্তা আগলে দাঁড়িয়ে আছে। গাড়ির সামনে একটা তামিল ছেলে মাথার উপর হাত তুলে দাঁড়িয়ে আছে। তার মাথা দিয়ে রক্ত ঝরছে। গাড়িটার 2টো চাকাই পাঞ্চার হয়ে গেছে। তার ফলে সম্ভবত পাথরের সাথে ধাক্কা মেরেছে। এবার গাড়ির ভেতর থেকে একজন বয়স্ক লোক খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে এলেন। মাইকেল ধরি জিতুদাকে তামিলে সম্ভবত কিছু জিজ্ঞাসা করলেন। মাইকেল পরিষ্কার ইংরেজিতে বলল, ওয়্যার আর ইউ গোয়িং স্যার? তামিল ভদ্রলোক ইংরেজিতেই বললেন, কাছেই একটা মন্দির আছে, ভেঙ্কটেশ মন্দির। উনি ওখানেই যাচ্ছিলেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। উনি অল্প বিস্তর চোট পেয়েছেন। ড্রাইভার ছেলেটি ভালো চোট পেয়েছে, যদি একটু হেল্প করেন। হরিমোহন বাবু -3 পাওয়ারের চশমাটা খুলে জিতু তার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। স্যার পরে সব বলছি, এনাকে একটু আগে জল দিন। তবু একটা জলের বোতল নিয়ে আয় আমার সাথে। তারপর তামিল ভদ্রলোকটিকে বলল, স্যার আপনি সামনের সিটে বসুন, আমি আপনার ড্রাইভার ছেলেটিকে নিয়ে আসছি। কিছুটা এগোতেই জিতুদা বলল, এই দেখ তবু, টায়ার পাঞ্চার হওয়ার কারণ এগুলো সম্ভবত আমাদের জন্যই সাজানো হয়েছিল। রাস্তায় দেখি 2 ইঞ্চি সাইজের মোটা পেরেক ছড়ানো আছে। আমি আর জিতুদা আগে রাস্তা পরিষ্কার করলাম। তারপর ধরাধরি করে ছেলেটিকে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দিলাম। ছেলেটি জিতুদাকে স্বজাতীয় মনে করে তামিল ভাষায় কী সব বলল, যা শুনে ভদ্রলোক তাকে থামিয়ে দিলেন। হরিমোহন বাবু বললেন, গালাগালি দিচ্ছে বোধ হয়।
আবার গাড়ি চলতে শুরু করেছে। মন্দিরের কাছেই গ্রামীণ হাসপাতালে দুজনেরই প্রাথমিক চিকিৎসা করা হলো। দুজনেই ধাক্কা সামলে নিয়েছে। বয়স্ক ভদ্রলোকটি নিজের পরিচয় দিলেন। আমি ডক্টর রামাস্বামী and you are Mr. Myself, Horimon Chatterjee. writer of Mystical. Yes, sir. The Mystical South and Scriptures. Oh my goodness, what a mess. হরিমোহন বাবু ঠিক এই রকম উল্টো প্রশংসা আশা করেননি। বললেন, Why, sir? Anything wrong? উত্তরে রামস্বামী বললেন, বোর কি ঠিক জানি না, তবে যা ঘটে চলেছে তার পেছনে আপনার বইটার একটা গুরুত্ব আছে বই কি। আমি ভাবছি আপাত নিরীহ একটা ইতিহাসের বইয়ের গুরুত্ব কোথায়, কিভাবে। ধা করে মনে পড়ে গেল দুটো শব্দ, বাটারফ্লাই ইফেক্ট। রামস্বামী এবং মাইকেলকে উদ্দেশ্য করে বললেন, And you young man, you are not a Tamil fellow. তোমার ইংরেজি উচ্চারণ বাঙালিদের মতো। Who are you? Show me your driving license. নির্বিকারভাবে জিতুদা নিজের লাইসেন্সটা বার করে দিল রামস্বামীর হাতে। রামস্বামী বেশ জোরে জোরেই পড়লেন নামটা, জিতেন্দ্রনাথ বাগচি। তারপর হরিমোহন বাবুকে বললেন, Do you know this guy? Yes, sir. He is our captain. রামস্বামী কিছুক্ষণ ভাবলেন, তারপর জিতুদাকে জিজ্ঞাসা করলেন, Are you related with advocate Kamal Mitra? Yes, sir. He is my senior. জিতুদা হাসতে হাসতে উত্তর দিল, Oh, I see. Then you must be an detective. এবার আপনি আমাকে কয়েকটা কথা বলুন তো স্যার, এখানে আপনি এসেছেন কেন? রামস্বামী জানালেন, তিনি সেই মন্দিরের শিলালিপি নিয়ে কাজ করেন, যেটি নিয়ে কলকাতার একটি মৃত ছেলেও আগ্রহী ছিলেন, আর ছিলেন তার বন্ধু ডক্টর আনন্দন ভট্টার। রামস্বামী আরও জানান, এই শিলালিপি সাধারণ নয়, এটি একটি প্রাচীন গুপ্তধনের পদ নির্দেশ হতে পারে, তবে এটি সহজে উদ্ধার করার বিষয় নয়। মন্দিরটির একটি ভয়ঙ্কর গোপন রহস্য আছে। As per my voter. আপনি ডক্টর আনন্দন ভট্টারকে চেনেন, স্যার? Yes, sir. He was a good friend of mine. Very nice boy. Why was? উত্তরে রামস্বামী যা বললেন তাতে আমরা সবাই শকড। উনি বললেন, পরশু রাতে হোটেলের ঘরে ওনাকে মৃত অবস্থায় পাওয়া গেছে, তবে ডেড বডি পাশে একটা বই পাওয়া গেছে, লেখক হরিমোহন চ্যাটার্জি। কি বুঝছে? কারা এই কাজটা করলো, কেন করলো? আপনার কি মনে হয় কি হতে পারে? লোক জিতেন, মিস্টার হরিবাবু যে বই লিখেছেন সেই বইটাই যত গন্ডগোলের কারণ বলে আমার মনে হয়। One page was missing from the book. ঠিক আছে স্যার, সেটা নিয়ে পরে ভাবছি, আপাতত মন্দিরে যাওয়া যাক। উটির ছোট পাহাড়ি রাস্তায় জিতুদা, ডক্টর রামস্বামী এবং আমরা গাড়ি করে মন্দিরের দিকে রওনা দিলাম। সকালটা ছিল ঝকঝকে পরিষ্কার, কিন্তু রাস্তায় যেন একটা অদ্ভুত শীতলতা ছড়িয়েছিল। রামস্বামী জিতুদার দিকে তাকিয়ে বললেন, আপনার এই তদন্ত শুধু একটি খুনের মামলা নয়, মন্দিরের গোপন রহস্য উন্মোচনের প্রশ্ন। যে শিলালিপি নিয়ে এত আলোচনা, তার সন্ধান পেলে অনেক অজানা ইতিহাস জানা যাবে। শিলালিপির এই গোপন রহস্য কি? আমি নিজে খুব একটা ভালো জানি না, তবে ভট্টার বলেছিল এটি একটি প্রাচীন লেখা, সম্ভবত চোল সাম্রাজ্যের সময়ের। এই লেখায় গুপ্তধনের পথন নির্দেশ লুকানো রয়েছে, তবে শিলালিপি মূল মন্দিরের গর্ভগৃহে লুকানো আছে, যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। এমনকি এই শিলালিপি নিয়ে বহু লোকের লোভ রয়েছে। লেট আনন্দনও এই রহস্যের খোঁজে ছিলেন। মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি। হঠাৎ একটা বাচ্চা ছেলে একটা কাগজের টুকরো দিয়ে গেল রামস্বামীর হাতে। তাতে তামিল ভাষায় লেখা ছিল, এটা লেখা আছে আপনি বেশি ঘাটাঘাটি করছেন, ওটি থেকে সরে যান, না হলে ফল ভালো হবে না। আমরা কেউই সেই হুমকিকে পাত্তা দিলাম না। রামস্বামীকে নিয়ে আমরা মন্দিরের ভেতরে গেলাম। মন্দিরটি উটির পাহাড়ের চূড়ায় অবস্থিত। চারপাশে ঘন সবুজ বন, পাখিদের ডাক আর
হালকা শীতল হাওয়া, কিন্তু সেই সৌন্দর্যের মধ্যে অদ্ভুত একটা চাপা অস্বস্তি ছিল। মন্দিরের একজন সেবায়িত জানালো প্রধান পুরোহিত গুরুজি মুরগেসন অসুস্থ। মন্দিরের বাইরে 2টি পুলিশ পাহারা দিচ্ছে। মুরুগান যেখানে মারা গিয়েছিলেন সেই জায়গাটা ঘেরা আছে। আপনারা এখানে কি কারণে এসেছেন? আমি প্রত্নতত্ত্ববিদ, মন্দির থেকে গবেষণা নিয়ে এসেছি। আপনি যদি আমাদের গর্ভগৃহটি দেখার অনুমতি দেন তবে খুব ভালো হয়। সেবায়িত কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর বললেন, গর্ভগৃহে প্রবেশ করা খুবই কঠিন। এটি দেবী শক্তির কেন্দ্রস্থল, বহিরাগতদের প্রবেশ নিষেধ। আমাদের কাছে পুলিশের পারমিশন আছে। এই মন্দিরের ঐতিহ্য রক্ষা করাই আমাদের মূল উদ্দেশ্য। রামস্বামী জিতুদার কথাগুলো তামিল ভাষায় বলে দিলেন। সব শুনে সেবায়িত বললেন, আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করার, তবে গুরুজির অনুমতি প্রয়োজন। মন্দির থেকে বেরিয়ে আসার পর আমরা গাড়িতে করে শহরে ফিরছি, কিন্তু হঠাৎ করে আমাদের গাড়ি আটকে গেল। কয়েকজন লোক গাড়ির সামনে দাঁড়িয়েছিল, মুখ ঢাকা, হাতে লাঠি। তারা চিৎকার করে বলল, শিলালিপি নিয়ে বেশি খোঁজ খবর করো না, তাহলে এখানেই শেষ হয়ে যাবে সবকিছু। রামস্বামী গাড়ি থেকে বেরিয়ে এসে শান্তভাবে বললেন, তোমরা কারা? আমাদের কাজ বন্ধ করার চেষ্টা করছো কেন? আমাদের নাম জানার দরকার নেই, কিন্তু সাবধান, গর্ভগৃহের রহস্য বোঝার চেষ্টা করো না। জিতু তার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে নিজের একটা আই কার্ড দেখালো। ওরা হয়তো বুঝল পুলিশের লোক, তাই 2 পা পিছিয়ে গেল, কিন্তু একটা কাঠের টুকরো এসে লাগলো টায়ারে। গাড়ির চাকা ফুটো করে দিল। হরিমোহন বাবু অবশ্য নামতে গিয়েছিলেন, কিন্তু ওনার ঠিক নাকের সামনে একটা লাঠি খোঁচা মারছিল, তাই তিনি আর সেই চেষ্টা করলেন না। গাড়ির চাকা পাংচার করে দলের সকলে পালিয়ে গেল। হরিমোহন বাবু নিজের নাকে হাত বোলাতে বোলাতে বললেন, বুঝলেন কিছু ব্যাপারটা? এটা একটা সুসংগঠিত চক্র, যারা শিলালিপি এবং গুপ্তধনের মালিকানা দাবি করতে চায়। ঘটনার ধাক্কা সামলে আমরা হোটেলে ফিরে এলাম। এই চক্রটি খুবই বিপজ্জনক। আমরা মন্দিরে যা পেয়েছি তা একদম গোপন রাখতে হবে। তবে এখন আমাদের আরও সতর্ক থাকতে হবে। পুঁথির অনুবাদ শেষ হলে হয়তো আমরা আসল তথ্যটি জানতে পারব। তাছাড়া সুশোভনের মামলায় এগোতে হলে এই শিলালিপি এবং গুপ্তধনের রহস্য উন্মোচন করতেই হবে। কোনো একটি অজ্ঞাত কারণে হরিমোহন বাবুর মুখে সন্দেহের কালো মেঘ। বারান্দায় ডেকে চুপি চুপি বললেন, অন্য একটা তদন্ত তোকে দিচ্ছি। লোকটা প্রবাসী তামিল, কিন্তু তোর দাদা নয়। আপনি চ্যালেঞ্জ করুন না। হরিমোহন বাবু নিজের জামা প্যান্ট ভালো করে বুঝে নিয়ে ফিটফাট হয়ে এগোতে শুরু করলেন। চ্যালেঞ্জ করতে যাচ্ছেন না বেড়াতে যাচ্ছেন সেটা ওনাকে দেখে ঠিক বোঝার উপায় হলো না। দরাম করে দরজাটা খুলে সোজাসুজি মাইকেলকে বললেন, ভাই আপনি কে বলুন তো? মাইকেল না অন্য কেউ? মাইকেল হাসতে শুরু করল। রামস্বামী কেমন যেন থ মেরে গেছেন। অবাক হয়ে দেখলাম মাইকেল নিজের গলার কাছে চামড়াটা ধীরে ধীরে খুলতে শুরু করল। কিছুক্ষণ পরেই মাইকেলের মুখটা জিতুদার হাতে, আর জিতুদা রুমাল দিয়ে নিজের মুখ মুছছে। প্রস্থেটিক মাস্ক, ছদ্মবেশ। ও মশাই, ছেড়ে একা শুনতো। ওসব পড়তে গিয়েই তো কাল এয়ারপোর্টে পৌঁছতে একটু দেরি হয়ে গেল। এখন আরো কয়েকদিন মাইকেল সেজেই থাকতে হবে। রামস্বামী আর হরিমোহন বাবু প্রায় একসাথে বলে উঠলেন, হাইলি ইন্টারেস্টিং। পরের দিন সকালে হোটেলের দরজায় আবার কড়া নাড়ল। দরজা খুলতেই দেখা গেল হরিমোহন চ্যাটার্জি। তিনি হেসে বললেন, কাল প্রায় সারা রাত রামস্বামীর সঙ্গে ওরা গবেষণা নিয়ে আলোচনা করলাম। তবু ওনার অগাধ জ্ঞান, উনি আমাদের সাহায্য করতে চান।
জিতুদা জানতেন রামস্বামী অত্যন্ত জ্ঞানী ব্যক্তি এবং তার সহযোগিতা এই কেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তাদের শিলালিপি এবং গুপ্তধনের রহস্য সম্পর্কে বিস্তারিত জানেন। চোল সাম্রাজ্যের গুপ্তধনের ব্যাপারে আমি আগেই পড়েছি, কিন্তু এটি শুধু সম্পদের প্রশ্ন নয়, এটি ইতিহাসের অনেক অজানা তথ্য লুকিয়ে রেখেছে। আমাদের সাবধানে এগোতে হবে। আচ্ছা, এই শিলালিপির রহস্য উন্মোচনের জন্য এখানকার কোনো পুরনো লাইব্রেরি এবং স্থানীয় কিছু মানুষের সাথে কথা বললে হতো না? সাব্বাস তপু, কাজটা তুই হরিমোহন বাবু আর রামস্বামী তিনজনে মিলে করবি। ডক্টর আনন্দনা, খুন হওয়ার আগের দিন একজন অজানা ব্যক্তির সঙ্গে হোটেলের নিজের ঘরে গোপন বৈঠক করেছিলেন। সেই বৈঠকের রেকর্ড পাওয়া খুব দরকার, তাইলে হয়তো নতুন কোনো তথ্য সামনে আসবে। আজ আমরা আবার ভেঙ্কটেশ মন্দিরে যাব। আমি আর তবু মন্দিরটা ঘুরে দেখব। রামেশ্বর স্যার আর হরিবহন বাবু দুজনে গ্রামের লোকজনের থেকে তথ্য সংগ্রহ করবেন। ক্লিয়ার টু অল? আমরা মন্দিরের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। রাস্তায় এক জায়গায় সকলে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়াতে হলো। হরিমোহন বাবু বললেন, সাউথের সবচেয়ে উল্লেখযোগ্য জিনিস হলো ধোসা আর ইডলি। উনি ধোসা আর ইডলি একসাথে মুখে পুরে বার কয়েক ডিলিশিয়াস উচ্চারণ করতে লাগলেন। এখন জিতুদা নেই, মাইকেল আছে। পরে হরিমোহন বাবু বলেছিলেন, সাউথের জবাব নেই, বুঝলে তবু? এরা মেকআপে হলিউডকেও হার মানাবে। গাড়িতে হঠাৎ একটা ঝাঁকুনি লাগলো। হরিমোহন বাবু জিজ্ঞাসা করলেন, ইউরো মাইকেল? কিন্তু জিতুদার আর উত্তর দিতে হলো না। আমরা সবাই বুঝতে পেরেছি গাড়িতে ব্রেক লাগছে না। কিন্তু এবারে কি হবে? শুনছিলেন আজকের নিবেদন, জিতুদা সিরিজের আদিম পুঁথি রহস্য প্রথম পর্ব। গল্পকার বিচিত্র বীর্য, গল্প পাঠে এবং গুন্ডার ভূমিকায় আমি সায়ন, জিতুদা সৌরভ, হরিমোহন বিকাশ, সুশোভন শুভম, গুরুজি সুরজিৎ কর, মনিভেল অমিতাভ, চিনু মাসি সায়নিতা, সেলেভরাজ বিশ্ব, হোস্টেস অঙ্কিতা, সুব্রত এবং আর্থার পার্থ, রামস্বামী রূপঙ্কর। অন্যান্য চরিত্রে আমি সায়ন। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী বিচিত্র বীর্যকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। টিম ফিকশন হাট ফিরে আসবে আদিম পুঁথি রহস্যের অন্তিম পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন।